যদি হয়, আবার এই যে অ্যাডভাইজার হয়, তারা তো তফসিলের আগে কেন, অনেক আগে, মিনিমাম 6 মাস আগে সেই পদ ছেড়ে দেওয়া উচিত। আপনি তফসিলের আগ পর্যন্ত বেনিফিট এনজয় করবেন, এটা তো একটা বা সুবিধাবাদিতা, এটা তো একটা অপরচুনিটি সিকারের মতো মনে হয়, যে আপনি তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত আপনার অফিস ব্যবহার করে, আপনার অফিসের ফেসিলিটি ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে, আপনার স্টাফ ব্যবহার করে আপনি একটা জায়গায় আসবেন, তারপর ছেড়ে দেবেন। এইগুলোই যে আমাদের এই যে নিম্ন সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর নিম্ন সংস্কৃতি। রাজনৈতিক দল যদি কোনো ইউনিভার্সিটির ভিসিকে নমিনেশন দিতে চায়, তাকে বলা উচিত যে তুমি 1 বছর আগে এই পদ ছেড়ে দাও, মিনিমাম 6 মাস আগে পদ ছেড়ে দাও। তো সেই জন্য আমি বলছি যে এই অন্তর্বর্তী এই কেয়ারটেকার গভর্নমেন্ট ফেরত আসলেই যে সঠিক নির্বাচন হবে। 2001 সাল 91 সাল থেকে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেইটার মাধ্যমেই পর্যায়ক্রমে আজকে আওয়ামী লীগের এই ফ্যাসিজম সৃষ্টি হয়েছে। এই ফ্যাসিজম সৃষ্টি হওয়ার জন্য এই একদিকে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা, আরেকদিকে যে 1% ভোটের বিধান, যে আপনাকে বাধা দেওয়া, ভালো মানুষ যাতে নির্বাচনে না আসতে পারে, দলদাস না হয়ে যে নির্বাচনে আসতে পারে না, সেই বিধানও রহিত করতে হবে যদি সত্যিকারে গণতান্ত্রিক প্র্যাকটিস করতে হয়। সেজন্য বলছি, এই যে ঢাকা 10 আসনের কথা বললেন, আপনার এই যে ছেলেটার চরিত্র উদ্ঘাটিত হচ্ছে, যে আপনি একবার কুমিল্লাতে একটা অতিরিক্ত বাজেট দিলেন, যেখানে আমার জেলা পিরিজপুর পাইলো মাত্র 2 কোটি টাকা 3 কোটি টাকা, আর সেইখানে নাকি 100 না 150 কোটি টাকা দিল। এটা তো অত্যন্ত বৈষম্যমূলক একটা পন্থা। ঠিক আছে, সামান্য একটু বেশি দেয়, সেটা গ্রহণ করা যায়। এখন আবার আপনি এখানে নির্বাচন করবেন, এবং সে যে বিএনপির যদি কোলে ঢুকে বসে, সেটা তো আরো বেশি সেলফ সিকার্স, আপনি আসছেন ছাত্র আন্দোলনের মাধ্যমে আসছেন, এবং মানুষ ধরে নিয়েছে যে আপনি এনসিপির লোক। এখন হঠাৎ করে আপনি সুবিধা পেলেন, আপনি আবার ক্ষমতার ভিতরে ঢুকতে চান। তো এটা তো ওই শক্কু খানের মতো, মানে একজন বলছিল না যে প্রতিবার দল পরিবর্তন করে, তখন বলছে ভাই আমি তো দল করি, আমি সবসময় সরকারি দলে থাকি। এখন সরকার পরিবর্তন হলে তো আমার কিছু করার নাই। তো এ তো এই ক্যারেক্টার, তো এই মোরাল স্ট্যান্ডিংটা কোথায়? সেগুলো নাই। আবার শুনি এনসিপি বিভিন্ন মানে এমপি কয়টা নিবে সেটা নিয়ে দেন দরবার করতেছে, আরো অনেক দল দেন দরবার করতেছে। এইটা যদি হয়, তাহলে তো ওই অ্যারেঞ্জড গেম হয়ে গেল আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের সময় ওই ইনু মিনুরা ছিল না, এরা ছিল। এখন আবার এইটা হয়ে যাবে যে এনসিপি টেনসিপি। এইটা যদি হয়, তাহলে গণতন্ত্র আর একটা হোঁচট খাবে। তাহলে আওয়ামী লীগ একটা নতুন বয়ান সামনে আসবে যে আমাদের সময় তো একই কাজ হয়েছে, তোমরা সে ভালো কি দেখাতে পারলা। তো আমি এইটা সত্য কিনা আমি এখনো জানি না। তো এনসিপি আরো 2-1টা দল যাদেরকে চিঠি দিয়েছে, তারা যদি বিএনপিতে ঢুকে যায়, তাহলে তাদের পলিটিক্স শেষ, আর তাদের পলিটিক্সে থাকবে বলে আমি মনে করি না। সো সেটা ক্রমান্বয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যদি আগায়। মুগ্ধের ভাই তো স্নিগ্ধ ঢুকেই গেল, মুগ্ধের ভাই স্নিগ্ধ তো ঢুকে গেল, সে আগে তো এনসিপির পক্ষে যতটুকু আমরা দেখেছি আগে ঢুকে গেছে। এবং সেই জন্য আমি সেইখানে দেখি যে এই যে বড় দলগুলোর যে রাজনৈতিক ব্যর্থতা যে সামনে আসছে, এই ব্যর্থতা আমাদের বড় ধরনের একটা মানে সংকটের জায়গায় নিয়ে যায় কিনা, সেইটা আমার কোশ্চেন। আমি 1 মিনিটে শেষ করি যে আমাদের যে মুসলিম মডারেট কালচার, যে মনির ভাইরা, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রামে কিন্তু হিন্দু গ্রাম আছে, আমরা কিন্তু হিন্দুদের পূজা পর্বণে যাই, আমরা প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু ওরাও আমাদের অনুষ্ঠান আসে, আমরাও যাই, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে হিন্দু। কিন্তু এই যে বড় দলগুলোর ব্যর্থতার কারণে এটা ইসলামিস্ট রাজনীতির যে উত্থান, সেই উত্থানটা ঠেকানো যাবে না যদি বড় দলগুলা সঠিক রাজনীতি না করে। তো আওয়ামী লীগ ভুল করে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু পলাতক এবং এই মাফিয়া তন্ত্র শেষ। আওয়ামী লীগ অনেকে বলে ঘুরে দাঁড়াবে, কবে ঘুরে দাঁড়াবে নোবডি নোজ। আমি মনে করি না যে আওয়ামী লীগ এই ফর্মে আর কোনদিন ঘুরে দাঁড়াতে পারবে। এই এবং আওয়ামী লীগ যদি এই পরিবারতন্ত্রের মাধ্যমে যদি আবার আসে, জনগণ ওটাকে প্রত্যাখ্যান করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপির ওই প্রেসিডেন্ট জিয়ার যে মূল আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ, যে ন্যায্যতা, দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন, ন্যায় বিচার, সেইখানে যদি বিএনপি না আসতে পারে, এইখানে যদি বিএনপি ব্যর্থ হয়, তাহলে সামনে কিন্তু একটা ইসলামিক রাজনীতির উত্থান যে ঘটতে পারে, সেটি কিন্তু অলমোস্ট অ্যাপারেন্ট। এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে মডারেট মুসলিম সংস্কৃতি, সেইটার উপরে কিন্তু আঘাত আনতে পারে, আঘাত আসার একটা সম্ভাবনা থাকতে পারে। সেখানে কিন্তু আপনার নতুন করে ড্রেস কোড হতে পারে। মনির ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
বলা হঠাৎ করে সালমন আসতে পারে যে টিএসসিতে এখন আর সন্ধ্যার পরে মেয়েরা আড্ডা মারতে পারবে না, অথবা ড্রেসের উপরে একটা কিন্তু আসতে পারে। এখন হয়তো বোঝা যাচ্ছে না, কারণ ওই যে দেখেন মামুনুল হক এখনো তো বলতেছে যে নারীরা 5 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার টাকা পাবে। তো ওই যে মামুনুল হক কিন্তু আফগানিস্তানে যে তালেবানদের সাথে কিন্তু মিটিং করে আসছে, এবং সেইটার লক্ষণ যে প্রাইমারি স্কুলে খেলাধুলার টিচার এবং গানের টিচার থাকবে না। কেন আপনি সেটা বলার কেন সেটা বন্ধ করলেন? সো আমরা জাতি কিন্তু উভয় সংকটে আছে। জাতি এমন সংকটে পড়ছে যে আজকে বিএনপির ঘাড়ে যে দায়িত্ব চেপেছে জন আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়ে, আপনার এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়ে ন্যায্যতা প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, সেটি যদি না করতে পারে, এবং জামাত যে গণমুখী কিছু পলিসি ঘোষণা করেছে, এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, প্লট নেবে না, তাদের 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 যে বাজেট সেই বাজেট জনসংঘে প্রচার করবে, আবার শফিক সাহেব এই বাংলাদেশে ওনার ওপেনার সার্জারি করলো। আমি মনে করি এটা একটা কৌশল, কিন্তু এই কৌশলের এগেনস্টে জাতীয়তাবাদী দলকে আরো ভালো কৌশল অবলম্বন করতে হবে। যদি সেইটা অবলম্বন না করে, চাঁদাবাজি কত অংশ বিএনপি করছে সেটা ডিবেটেবল, কিন্তু এই চাঁদাবাজির দায়িত্ব এই আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি, এইটা কিন্তু এখন বিএনপির ঘাড়ে চেপেছে। সেইটাকে বিমুক্ত করা এবং জনগণের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে জামাতের চেয়ে ভালো রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক প্রোগ্রাম ঘোষণা করাই কিন্তু বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে কতটুকু উত্তরণ হতে পারবে সেটাই কিন্তু এখন জনগণ দেখবে। ধন্যবাদ।